নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে প্রথমে আজ আমরা একটা ঘটনা শুনব আর তারপরে আমরা একটা গল্প শুনব। ঘটনা লিখে পাঠিয়েছেন ঋতুজা দত্ত ফ্রম হালিশহর। উনি যে সময়টার ঘটনা পাঠিয়েছেন মোটামুটি 2004-এর ঘটনা। তো সেই সময় ঋতুজার দিদির আর কি বিয়ে হয়ে গিয়েছিল পাশেই, ওনারা থাকতেন হালিশহরে, আর বিয়ে হয়েছিল পলতার কাছাকাছি একটি জায়গায়। যারা দমদম থেকে আপলাইনের দিকে যাতায়াত করেন তারা জানেন যে ওই সব দিকে পরপর যে স্টেশনগুলো থাকে ওইখানে পলতা, হালিশহর, ইছাপুর এই সব জায়গাগুলো আছে। তো ঋতুজাদের বাড়ি ছিল হালিশহরে আর দিদির বিয়ে হয়েছিল পলতার কাছাকাছি। তো ভালো, সেই সময় কি হতো, গার্জেনরা কোনো রকমে মেয়েদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে দিতেন, তারপরে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিতেন। আর সেখানে ঋতুজারা ছিল 2 বোন, জয়েন্ট ফ্যামিলি, জ্যাঠা কাকা সবাই ছিল, জেঠি কাকি ঠাকুমা। তো সবাই বলেছিল যে ওর দিদি রিতমা ওনার বিয়ে দিয়ে দিতে তাড়াতাড়ি, ভালো পাত্র পাওয়া গিয়েছিল, ওরা সেই সময় রাজি হয়ে গিয়েছিল বিয়েতে। তো ভালো, ওনার জামাইবাবু অ্যাডভোকেট, উনি আর এর বেশি একটা শব্দও উচ্চারণ করেননি জামাইবাবু সম্পর্কে। ঘটনাটা ঘটেছে এত বড় ফ্যামিলির মেয়ে, অনেক লোকজন বাড়ি ভর্তি থাকতো। তো সেখানে যার সঙ্গে জামাইবাবুর বিয়ে হয়, জামাইবাবু আর তার মা, এই দুটি মানুষ। আর জামাইবাবুর মা একটু অসুস্থ ছিলেন, একটু বয়স্ক মানুষ, খিটখিটে ছিলেন। তো এই অবধি সব জানার পর ঋতুজার দিদি ওদের ফ্যামিলি থেকে বলা হয় যে একটা জয়েন্ট ফ্যামিলির মেয়ে আর দুজনকে মানিয়ে নিতে পারবে না, খুব পারবে। আর ওই দিদি আর কি, ঋতমাদি, উনি ঋতুজার দিদি ভীষণ কাজে কর্মে পটু ছিল। কলেজে পাশ করার পরে ও বলেছিল আমার কোনো অসুবিধে হবে না, বয়স অল্প ছিল কিন্তু সব কাজকর্ম পারত। ভালো কথা, এবার একদিন বিয়েও হয়ে গেল শীতকাল দেখে। তো মোটামুটি একটা মাস ভালোই ছিল। সমস্যাটা তৈরি হলো 1 মাস বাদ দিয়ে। ওনার শাশুড়ি ভীষণ রকম খিটখিটে মানুষ, কোনো কিছুই ওনার পছন্দ হয় না, সব কিছুতেই ঋতমাদের খুঁত ধরেন এবং এমন অবস্থা তৈরি করেন যে ঋতমা কান্নাকাটি না করলে ওর আর কি সেদিনকার মতো অতিবাহিত হতো না, রোজই কান্নাকাটি চলতো ওর। তা একটা সময় ঋতমা বাড়িতে জানায় যে আমার হাজব্যান্ডকে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমার শাশুড়ি মা এত অশান্তি করেন সারাটা দিন, আমি তো পারছি না, আর কেঁদে আমি কুল পাচ্ছি না। তো বাড়ি থেকে লোকজন যায়, বোঝানো হয়, ভদ্রমহিলা 2 দিন ঠিক থাকেন, 3 দিনের দিন আবার জেকে সেই। তা এমন অশান্তি চলতে থাকায় ঋতমার হাজব্যান্ড, যিনি একজন অ্যাডভোকেট, উনি বলেন যে মা তুমি এক কাজ করো, আমি বাড়ির কাছেই একটা ঘর ভাড়া নিচ্ছি, বাড়ি ছিল আর কি, আমি সারাটা দিন তোমার দেখাশোনা করব, তোমার বৌমা দেখাশোনা করবে, যা যা দরকার ওই বাড়ি থেকে আমরা তোমায় পাঠিয়ে দেবো, বা তুমি যেমন খুশি থাকতে চাও, আমি দিনরাতে লোক রেখে দিচ্ছি, কিন্তু আমি এইভাবে আর পারছি না। তো সুতরাং এরকম বলার পরে ওই ঋতমার হাজব্যান্ড নিয়ে চলে যায় ঋতমাকে একটি নতুন 2 কামরার ঘরে ভাড়া নিয়ে। ওরা বাড়ির কাছাকাছি, বেশি দূরে না, ওরা চলে যায় এবং শাশুড়ির জন্য একজন দিনরাতের লোক রাখা হয়। এই অবধি ভালো ছিল। আর ওরা রোজ গিয়ে বিকেলবেলা দেখা করে আসতো, যা যা দরকার না দরকার ওই দিদিকে সব বুঝিয়ে দেওয়া হতো। এইভাবেই চলছিল। তা এইভাবে চলতে চলতে প্রায় 3-4 দিন অতিবাহিত হয়ে গেছে। এইবার যে বাড়িটি ভাড়া নিয়েছে ওরা,
সেটা বাড়ির কাছে হলে কি হবে, এ সম্পর্কে মানে রিতমার হাজব্যান্ড বিশেষ কিছুই জানতো না, কারণ পাড়ায় কারোর সাথে মিশতও না। আর এই বাড়িটা কাছে বলতে এমন কাছে নয় যে এই ঘর থেকে মানে বাড়ি থেকে ওই বাড়ি দেখা যায়, খানিকটা দূরত্ব তো ছিলই। তো ভালো কথা, রিতমাকে সারাদিন একাই থাকতে হতো, কারণ গ্র্যাজুয়েশন করার পর আর পড়াশুনোরও সুযোগ পায়নি, আর চাকরি বাকরিও একদমই সেই সবের কোনো ব্যাপারই ছিল না, সাথে সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। তা রিতমা বলছে, প্রথম আমার সারাটা দিন কাজ করে 2-3 দিন কেটে গেল, এইবারে হঠাৎ মনে হলো আমি যেন ভীষণ একা। এটা রিতমাদির ঘটনা, ঋতুজা লিখে পাঠিয়েছেন। রিতমাদি বলছে যে আমি ভীষণ একা ফিল করতে লাগলাম। তারপর একদিন মনে হচ্ছিল যে হয়তো অত বড় বাড়িতে থাকতাম, এত লোকজন ছিল, এখানে একেবারে একলা থাকতে হয়, সেই জন্যই হয়তো এইরকম সমস্যা হচ্ছে। তো উনি আর ওনার হাজব্যান্ডকে কিছু বলেননি, প্রথম 2 দিন কিছুই বলেননি। 3 দিনের দিন থেকে মানে ওরা চলে যাওয়ার পর 3 দিন এমনি ভালো কেটেছে। তারপর থেকে ওই রিতমা বলছেন যে আমার হঠাৎ মনে হলো বাড়িতে আরও কেউ যেন একজন আছে, এবং সে বেশ বয়স্ক মানুষ। প্রথমে মাঝে মাঝে শুনতাম ওনার বক্তব্য অনুযায়ী কেউ বোধহয় লাঠি ঠুকে ঠুকে এঘর ওঘর করছে, বা কখনো এটা ওটা জিনিস নাড়িয়ে মানে ধরে ধরে কোনো বয়স্ক মানুষ এ ঘর থেকে ও ঘরে যাচ্ছে, রান্নাঘরে যাচ্ছে, বা বাথরুমেও এক এক সময় কলটা খুলে যেত। রিতমা বলছেন আমি মনে করার চেষ্টা করতাম যে আমি কি ভুল শুনছি, নাকি কলটা আমি সত্যিই বন্ধ করতে ভুলে গেছি। এভাবে চলার পর দিনটা 3 আরও গেল, মানে প্রায় 1 সপ্তাহ হতে চলল। এবার উনি দেখছেন মাঝে মাঝেই কলটা খোলা থাকে, বন্ধ করতে কেউ যেন ভুলে যায়, এবং খুব বেশি যে খোলা থাকে তাও নয়, ওই ছিচির করে জল পড়ে। এবার একদিন সন্ধেবেলা হঠাৎ লোডশেডিং হয়ে গেছে, আর ওই সময়টাতে ভালোই লোডশেডিং হতো। আর যে জায়গাগুলো একটু ভেতর দিকে ছিল, মানে যেখানে বোর্ডের ছিল, ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে ছিল, বা ওখান থেকে কারেন্ট নেওয়া থাকতো, ওখানে তো একটু বৃষ্টি পড়লে বা একটু কিছু হলেই লোডশেডিং হয়। এরকমই একদিন সন্ধেবেলা রিতমা একলা রয়েছে, বলছে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আমি মোমবাতিটা আনতে গেছি, মোমবাতিটা রান্নাঘরের পাশে একটা জায়গায় একটা ধাপিতে রাখা থাকতো, দেশলাইও সেখানেই থাকতো। মোমবাতিটা আমি আনতে গেছি, মনে হচ্ছে ভেতরে কেউ যেন রান্নাঘরে ঘোরাঘুরি করছে, খসখস করে পায়ের আওয়াজ। তো ও একটু মনে জোর এনে মোমবাতিটা আর দেশলাইটা নিয়ে বেরিয়ে এসে মোমবাতিটা জ্বালে, এমনভাবে মধ্যিখানে জ্বালে মানে যেখান থেকে তোমার ডাইনিংটা আর ঘরটা দুটোই আলো পড়বে, মাঝখানটায় জ্বেলেছিল। বলে আমি মেঝেতে বসে কি করব, কোনো কাজ তো নেই, সারাদিন একলা 2জন মানুষের জন্য রান্না করেছি, বাড়ির সব কাজ গুছিয়ে নিয়েছি, আর তো কিছু করার নেই। একটা ম্যাগাজিন নিয়ে আমি বসেছিলাম এবং পুরোনো দিনের একটা গল্প পড়ছিলাম। পড়ার পর পাশে একটা চেয়ার রাখা ছিল সামনে, মানে একটা টেবিল আর 2টো চেয়ার এরকম রাখা ছিল, আর ও মেঝেতে বসে বসে পড়ছিল, কারণ আলোটা ভালো পড়ছিল ওই জায়গাটায়। তখন খানিকটা পড়বার পরে রিতমা বলছে মনে হলো যেন চেয়ারে এসে কেউ একজন বয়স্ক মানুষ বসলো। এইবারে রিতমা ভাবছে আমি একলা থাকতে থাকতে কি এইসব উদ্ভট কল্পনা করছি, নাকি এগুলো সত্যি হচ্ছে। কারণ আমাদের বাড়িতে তো এক বাড়ি লোক গম করছে সারাটাক্ষণ, ভাই বোনেরা মানে কলর বলর করে, সারাদিন পড়াশুনো বা আত্মীয় স্বজন আসা যাওয়া এসব তো লেগেই থাকতো। আমি কি আস্তে আস্তে একা থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছি? তারপর নিজেই হাসছে, বলে 1 সপ্তাহে আমি পাগল হয়ে যাব? ছি, এসব ভাবনাও ঠিক নয়।
তো রাত্রিবেলা যখন ওনার হাজব্যান্ড ফিরলেন, মায়ের সঙ্গে দেখা টাকা করে কাজের দিদিকে সব কিছু বুঝিয়ে এসেছেন এবং ভীষণ ক্লান্ত ছিলেন উনি। তো রীতমা বলছেন যে আমি আমার হাজব্যান্ডকে ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু না বলে থাকতেও পারলাম না। ওকে বলার পর উনি সব শুনলেন এবং চুপ করে গেলেন। উনি বেশি কথার মানুষ নন। তারপরে উনি বেশ 2-3 দিন আর কোনো অভিযোগ করেননি। এরপরে এইসব টুকটাক ঘটনা ঘটতেই থাকলো। একদিন উনি দুপুরবেলা সব কাজকর্ম সেরে একটু শুয়েছিলেন। তো মনে হচ্ছে বিছানার পাশে এসে যেন কেউ একটু বসলো এবং বেশ হাঁপিয়ে যাওয়ার, কোনো বয়স্ক মানুষের কোনো অ্যাস্থমা জাতীয় রোগ থাকলে যেরকম একটা আওয়াজ হয় ওনাদের যাতায়াত করলে বা হাঁপিয়ে গেলে, কোনো বয়স্ক মানুষ হাঁপানোর মতন একটা শব্দ হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ এরম টাইপের। তো রীতমা এবার পেছন মানে এই দিক ফিরে শুয়েছিলেন আর আওয়াজটা হচ্ছিল না পেছন দিকে, যেদিকে খাটের ফাঁকা দিকটা থাকে। রীতমা দেয়ালের দিকে মুখ করে শুয়েছিলেন। এইবার উনি বলছেন, আমি রীতিমতো ভয়ের চোটে গলগল করে ঘামছি। তখন কিন্তু শীতকাল, কিন্তু আমি ভীষণ ঘামছি, আমার খুব ভয় করছিল। পাশ ফিরে যে তাকাবো এইটুকু সাহস আমার আর হচ্ছিল না। তারপর বললো, এইভাবে কতক্ষণ কেটে গেছে আমি জানি না। তারপর মনে জোর করে ঠাকুরকে ডাকতে ডাকতে জোর করে উঠে বসে দেখি কই, ঘরে তো কেউ নেই, একদম ফাঁকা। তো এইরকম সেই দিন রাত্রে আবার উনি ওনার হাজব্যান্ডকে সব জানান। তো ওনার হাজব্যান্ড আবার গম্ভীর মুখে সব শোনেন। এইভাবে চলতে চলতে মোটামুটি 1 মাস যখন হয়ে আসে, তখন রীতমার হাজব্যান্ড এসে বলেন, আমরা এই বাড়িটা কিন্তু ছেড়ে দিচ্ছি, অন্য বাড়ি আমি দেখেছি, আমরা সেখানে চলে যাব। রীতমা তখন হঠাৎ চমকে ওঠে, বলে, কই তুমি তো আমাকে কিছু আগে বলোনি। মানে না বলিনি, আমি তলে তলে খোঁজ লাগাচ্ছিলাম যে তুমি এগুলো বলছো, এখানকার লোকজন তো সব জানে। তো সেখানেই আমি জানতে পারি এখানে এই বাড়িতে একজন হাজব্যান্ড ওয়াইফ, তার হাজব্যান্ডের বাবা এবং একটি বাচ্চা থাকতো। তো ছেলেটি চলে গিয়েছিল, বিদেশে চাকরি করে, ইঞ্জিনিয়ার। ও চলে গেছে। আর এখানে ওর বাবা একলা থাকতে থাকতে উনি শ্বাসকষ্টের রোগী ছিলেন, উনি মারা যান। মারা যাওয়ার পরে পাড়ার লোকেরা, যখন একটা ভীষণ পচন শুরু হয়েছিল, পচা গন্ধ বেরিয়েছিল, পাড়ার লোকেরা তখন পুলিশ ডাকে এবং সেখান থেকেই আর কি ওনার বডি বার করা হয়। দরজা ফরজা তালা ভেঙে, ওই দরজা ভেঙে আর কি ওনার বডি বার করা হয়েছিল। তারপর থেকে নতুন দরজা বসিয়েছিল ওর ছেলে। এখানে মিস্ত্রিকে ইনস্ট্রাকশন দিয়েছিল, ওরা একজনকে রেখেছিল ব্রোকারকে, যে ভাড়া পেলে ভাড়া দিয়ে দিও। তা আমরা সেই কবলেই পড়েছি। তখন রীতমা বললেন, আমি এরকম ভাবতাম, আমি ভাবতাম যে আমি বোধহয় ভুল শুনছি। এ ঘর থেকে ও ঘরে কেউ যেন যাচ্ছে, কেউ হাঁপাচ্ছে, কলটা মাঝে মাঝে অল্প অল্প খোলা থাকছে, আমি বারবার গিয়ে কল বন্ধ করতাম। তাহলে এগুলো কিছু ভুল ছিল না? তখন ওনার হাজব্যান্ড বলল, না, ভুল কিছু ছিল না, তবে আমাদের হাতে বেশি দিন নেই, আমি 2 দিন ছুটি নিয়েছি, গোছগাছ করে নেব, তারপরে আমরা নতুন বাড়ি উঠে যাব। হ্যাঁ, আমি খোঁজ খবর নিয়েছি, নতুন বাড়িতে এইসব কিছু ঘটনা নেই, বাড়িটা ভালো, আর মায়ের আরও একটু কাছাকাছি থাকা যাবে, ভয় নেই, মা আর তোমার পেছনে লাগতে পারবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তো এই ছিল ঘটনা। এবং ঋতমার বয়ানটা লিখে পাঠিয়েছিলেন। তো আপনাদের ঘটনা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এবার আমরা একটা গল্পে চলে যাই। চিল্কিগড়ে 3 খুন, লিখেছেন অলোক চক্রবর্তী। সপরিবারে সরোজ বড়াল
নিহত হওয়ার পরে 3তলা বাড়িটি এখনও পরিত্যক্ত অবস্থায় আছে। 3 বছর হয়ে গেল। স্বরাজের বয়স ছিল 48, স্ত্রী প্রমিতির 44, ছেলে ঋদ্ধিতের 15। কেউ বলে বিপুল দেনার ভার সইতে না পেরে সরোজ নিজে স্ত্রী ছেলেকে মেরে আত্মঘাতী হয়েছে। কেউ বলে মাওবাদীদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিল, তারাই হত্যার পেছনে। কেউ বলে বিষ্ণু মাহাতো সরোজের ব্যবসায়িক ও রাজনৈতিক শত্রু। বিষ্ণুর ছেলে বাইক দুর্ঘটনায় মারা গিয়েছিল। বিষ্ণু পুলিশের কাছে সন্দেহ প্রকাশ করেছিল বাইকের সঙ্গে লরির সংঘর্ষ ঘটানো হয়েছিল এবং এই পরিকল্পনা করেছিল সরোজ। রাজনৈতিকভাবে তার সঙ্গে না পেরে উঠে নৃশংস পথ বেছে নেয়। সরোজ ও বিষ্ণুর দল আলাদা, কিন্তু ব্যবসা এক, সিভিল ওয়ার্ক কন্ট্রাক্টর। সরোজের দল যখন রাজনৈতিক ক্ষমতায় ছিল সে একচেটিয়া টেন্ডার পেত, এখন উল্টোটা। কিছু মহিলা এমনও রটিয়েছে যে প্রমিতির চরিত্র খারাপ। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতো। সরোজ সারাদিন পার্টির কাজে নয় ব্যবসার কাজে ঘুরে বেড়াতো। সেই সুযোগে একটি ছেলে আসতো। ছেলেটি আর কেউ নয়, ঋদ্ধিতের প্রাইভেট টিউটর। আর কিছু মহিলার দাবি করলো সরোজ কম কিসে। তারা দেখেছে বাইকের পেছনে এক মহিলাকে বসিয়ে সরোজকে যেতে। যাই হোক, খুনের বা অস্বাভাবিক মৃত্যুর কিনারা হয়নি। উলুবেড়িয়া থেকে প্রমিতির ভাই, বিনপুর থেকে সরোজের বাবা দাদা আসেন। তাদের সামনে পুলিশ ঘর সিল করে দেয়। বাড়ি ছাড়াও অনেকটা জায়গা প্রাচীর দিয়ে ঘেরা। আছে আম, কাঁঠাল, সবেদা, আতা, জামরুল গাছ, নানা ফুলের গাছ। লাগোয়া একটা পুকুর আছে, কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। রাস্তার কাছে বাড়ি, বাড়ির পিছনে পুকুর। পুকুরের পর বন দপ্তরের জায়গা, বিক্ষিপ্তভাবে শাল, পলাশ, সেগুন ঝোপঝাড়ে ভর্তি। 3 বছরে সরোজের বাড়ি ও চত্বরে লতাপাতা আগাছায় ভরে উঠেছে। গুলঞ্চ লতা পাইপ বেয়ে বাড়ি অনেকটা ঢেকে দিয়েছে। স্বর্ণলতা আম, আতা, জামরুল গাছকে চেপে ধরেছে। পামগ্রাসকে বাধা দেবার কেউ নেই, সেও তার মতো সাম্রাজ্য বিস্তার করে চলেছে। এছাড়াও সালাঞ্চি, মুক্তঝুরি, ভুঁই আমলা, বুশকিলার প্রতিযোগিতায় নেমেছে। কে বেশি জমি দখল করতে পারে, মুক্তাঞ্চল বলে কথা। বাড়িটার গায়ে এখন রোদ বিশেষ লাগে না। দেওয়ালে যত্রতত্র শ্যাওলা জমেছে। জানালা সানসেট জুড়ে মাকড়সার চাল সুযোগ বুঝে উই আক্রমণ করেছে। দেওয়াল জানলার পাল্লা তার হেফাজতে। ওভারহেড ট্যাঙ্কের পলস্তরা খসে আছে। সেখানে লড়াই চলছে বট আর অশ্বত্থের, কে কতটা শিকড় বিস্তার করতে পারে। ভাম, চামচিকে, নেউল, ব্যাং কি নেই। বাড়িতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা আছে। এ বাড়ির আলোয় আশেপাশের রাস্তা আলোকিত হতো, এখন প্রায় অন্ধকার। ইলেকট্রিক পোস্টে একটি বাল্ব কবে জ্বলে কবে জ্বলে না দেখার কেউ নেই। রটে গেছে এ বাড়িতে ভূত আছে। আগে ফলের লোভে সাহসী ছেলেরা প্রাচীর ডিঙিয়ে আসতো, ফল নিয়ে চলে যেত। নিজেদের মধ্যে বলা বলি করতো, ভূতেরা গাছের ফল চুরি করে খাচ্ছি, দেখ পেটেই না গাছ গজিয়ে যায়। বাড়ির লোকেরা পই পই করে নিষেধ করেছে ভূতের বাড়ি বা তার আশেপাশে না যেতে, কিন্তু পাকা আম, কাঁঠাল, আতা, সবেদা, বাতাবি দেখে লোভ সামলানো মুশকিল। কিন্তু একদিন বড় কালো সাপ এক ছেলেকে কামড়ালো। কাছেই চিল্কিগড় ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অবস্থার উন্নতি না হয় ঝাড়গ্রাম হাসপাতাল, তবু বাঁচানো গেল না। ছেলেটি মারা যেতে ওদের প্রাচীর ডিঙানো পুরোপুরি বন্ধ হয়ে গেল। সবাই এলাকাটি এড়িয়ে চলতে লাগলো। কিন্তু ধনেশ্বর, ডাকনামি ধনাই, আর অপেক্ষা করতে রাজি নয়। ধনাই আগে ডাকাতি করত, অনেকবার পাবলিকের হাতে মার খেয়েছে। পুলিশ ধরে নিয়ে গিয়ে আদালতে পেশ করে, 2 বছর জেল খেটে বেরিয়ে চুরি করে। টিপু তার জাত শত্রু। ভাগবাঁটোয়ারা নিয়ে ঝামেলা হতো। ধনাইয়ের ধারণা তাকে ধরিয়ে দেওয়ার পিছনে টিপুর চাল আছে। চুরি করা দিন দিন টাফ হয়ে যাচ্ছে। চারদিকের কারেন্টের আলো, কেউ 12টায় ঘুমোলো তো কেউ মোবাইল ফোন ঘেঁটে ভোর 4টে। ফলে চুরি করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে।
অনেক দিন আগে থানার মেজবাবু জিপ গাড়িতে রাস্তা দিয়ে যাওয়ার সময় জিপ থামিয়ে হেসে বলেছিলেন, এই ধনাই, সাধু হয়ে গেলি নাকি রে? বেড়াল বাড়িটা ফাঁকা পড়ে আছে তো, ভূতকে ভয় পাচ্ছিস নাকি? ধনাইয়ের এসব মস্করা গা সওয়া হয়ে গেছে। দাগি আসামি হওয়ায় এই এক চালা। হাজার লোক হাজারটা টিপ্পনি কাটে। অঞ্চলে চুরি ডাকাতি হলেই থানার সেপাই হাজির। সে করেছে কিনা বলতে হবে, নয়তো কে করেছে বলতে হবে। নতুন চোর কি ধনাইয়ের পারমিশন নিয়ে চুরি করবে, না সে তাদের ট্রেনিং দিয়েছে? যাই হোক, মেজবাবু ঠাট্টা করে বললেও ধনাইয়ের হাত ইদানিং নিষ্পিস হচ্ছে, পা কটকট করছে, গা ম্যাজ করছে। বড়াল বাড়ি থেকে নাকি 3টে ডেড বডি ছাড়া কিছুই বের করা হয়নি। তদন্তের স্বার্থে পুলিশ সিল করে দিয়েছে। বাইরে 2টো সিসি ক্যামেরা লাগিয়েছিল, বহুদিন হলো দুটোই ঘাড় ভেঙে ঝুলছে। গৃহস্থ থাকা অবস্থায় ঘরে চুরি ডাকাতি করার অভিজ্ঞতা সম্পন্ন ওস্তাদ কিনা গৃহস্থলীহীন মাল ঠাসা ঘরে চুরি করতে পারছে না, হাত নিষ্পিস করছে, শীত কাটা যন্ত্রপাতিতে মরচে ধরছে। দোকানে চা খেয়ে ধনাই সন্ধ্যের মুখে এবারে সরেজমিনে দেখতে এলো বাড়িটা। সামনের কোলাপসেবল গেটে তালা মেরে সিল করা। বাড়ির পিছনের দরজা লতাপাতায় ঢেকে গেছে, সেখানেও নিশ্চয়ই তালা মেরে সিল করা আছে। এখানে 2টো বড় শত্রু থাকে, এক ভূত আর 2 সাপ। সাপ আর ভূত দুটোকেই কেন ভয় লাগছে ধনাই বুঝতে পারছে না। ভাবলো, যৌবনের তেজ আর নেই, বয়স বেড়েছে, বুড়ো চোরের পক্ষে এ মস্ত সুযোগ। গামবুট পরে এলে সাপের থেকে রক্ষে। কিন্তু ভূত, খুন হয়ে ভূত হলে তারা নাকি হেভি ডেঞ্জারাস হয়। গুনিন বলেছে। গুনিনের থেকে একটা তাবিজ আনতে হবে। আম গাছ বেয়ে উঠলে নাগালে দোতলার ব্যালকনি, একটু গ্রিল কাটলেই গলে যাওয়া যাবে। মরচে ধরে গ্রিলগুলো নিশ্চয়ই দুর্বল হয়ে গেছে। সরোজের পুকুরে লুকিয়ে ছিপ ফেলে পাড়ার ছেলে উজ্জ্বল পেট্রোলিংয়ে এসে পুলিশ তাকে ধমক দিল আর জানতে চাইল সে এই বাড়িতে অস্বাভাবিক কিছু দেখেছে কিনা। উজ্জ্বল ভয়ে ভয়ে বলল, মনে হয় ভূত আছে স্যার। সন্ধ্যার পর মাঝে মাঝে কান্নার আওয়াজ আসে। একবার তো বাঁচাও বাঁচাও চিৎকারও শুনেছি, তাই আধার নামার আগে কেটে পড়ি। সন্দেহভাজন কাউকে এই বাড়িতে আশেপাশে দেখেছে কিনা উজ্জ্বল না বলো। তেমন কাউকে দেখলে সে যেন পুলিশকে জানায়। তাই ধনাইয়ের ঘুরঘুর করতে দেখে উজ্জ্বল পুলিশকে জানালো। পরদিন প্রস্তুতি নিয়ে রাত 12টার একটু পরে অপারেশনে গেল ধনাই। বাড়িটাকে ঢেকে রেখেছে গাঢ় অন্ধকার। পিছন দিক দিয়ে প্রাচীর টপকালো, সঙ্গে লাঠি, পেন্সিল, টর্চ, পিঠে থলের ভেতর গ্রিল কাটার করাত, বাইরে থেকে দরজা খোলার যন্ত্রপাতি। ধনাই জানে হুড়কো আর ছিটকিনি থাকবে। লোক ভর্তি ঘরে তালা খুলে ওস্তাদ। আর মরা মানুষের ঘরে আর পারবে না। মরা মানুষের ঘরে বলে নিজেই একটু ভয় পেল ধনাই। গুনিনের তাবিজ সঙ্গে আছে, তাই আবার সাহস ফিরে পেল ধনাই। আম গাছ বেয়ে উঠে ডাল ধরে পৌঁছে গেল দোতলার ব্যালকনির গ্রিলের কাছে। গ্রিলে একটা পুরনো তালা, ইমার্জেন্সি পাল্লা আছে, মানে শুধু তালা ভাঙলেই হবে, অতি সহজ কাজ। একটা ছোট রড ঢুকিয়ে চাপ দিতেই আলগা হয়ে গেল। এবার আরামসে দরজা খোলা যাবে বলে বাটালি বের করে দরজা 2টো পাল্লার একেবারে উপরে মধ্যিখানে হাতুড়ি দিয়ে ঠুকঠুক করলো। অনুমান ঠিক, ছিটকিনি এখানেই আছে। বেশি সতর্ক হওয়ার দরকার নেই, তাই ধনাই নিশ্চিন্তে কাজ করতে লাগলো। কি হলো, সার্জারি না করলেও চলবে, তবু নিজের দক্ষতা প্রমাণ করার জন্যে যথাসাধ্য কম ক্ষতি সাধন করে কাজ হাসিল করতে লাগলো। আগে হুড়কো না খুললে ছিটকিনি খুলতে অসুবিধে হচ্ছে। হুড়কো সাধারণত মাঝামাঝি জায়গায় থাকে, তাই একটা ফলা ঢুকিয়ে চাপ দিয়ে হুড়কো খুলল। তারপর ছিটকিনি খুলল। চিচিং ফাঁক। আনন্দ হবে না তা নয়, গা ছমছম করে উঠল। ভ্যাপসা গন্ধ আর ছুঁচো ইঁদুরের দুর্গন্ধ, তাদের বিষ্ঠার গন্ধ। কিন্তু সবকে ছাপিয়ে গেল চাপা কান্নার আওয়াজ। না শোনার ভুল। তাবিজটা একবার কপালে ঠেকালো ধনাই।
একটা ডবল বেড খাট, একটা স্টিলের আলমারি, একটা দেওয়াল শোকেস, একটা আলনা, একটা টি টেবিল, দেওয়ালে ছৌ মুখোশ আর কিছু ফটো, সিলিং ফ্যান, এসিতে মাকড়সার ফাঁদ, ঝুল। ধনাই ভাবল কাল এসে মোমবাতি আর দেশলাই রেখে যাবে। খিদে পাচ্ছে ধনাইয়ের, এখানে খাবারের আশা করা বৃথা। 1-2 দিন ঘর বন্ধ রেখে কেউ কোথাও গেছে, এমন ঘরে চুরি করে খুব মজা। ফ্রিজে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস আরও অনেক খাবার থাকে, রান্নাঘরে বিস্কুট, কাজু, কিশমিশ আরও কত কিছু থাকে। কিন্তু এ বাড়িতে খাবার খুঁজে লাভ নেই, রয়ে শয়ে চুরি করা যাবে, ধরা পড়ার ভয় নেই, এতেই খুশি ধনাই। ভাবলো এ ঘর থেকেই শুরু করা যাক। চুরি করার যদি কিছু থাকে আলমারিতেই থাকবে। টাকা বা সোনাদানা কি আর আছে? হয়তো পুলিশই হাতসাফাই করেছে। ফলা ঢুকিয়ে চাপ দিয়ে আলমারি খুলল ধনাই। শাড়ি, সায়া, ব্লাউজে ভর্তি। আলমারির লকার খুলতে যাবে, মনে হলো কেউ এসে পিছনে দাঁড়ালো। ঘাড়ের কাছে জোরে শ্বাস নিল। মনে মনে রাম রাম বলল ধনাই। একটু ধাতস্থ হয়ে লকার খুলল। সামনে একটা গয়নার বাক্স। খুলে দেখলো সোনার মতো, মানে সোনা নয়, এখন কত ভালো সিটি গোল্ড বেরিয়েছে, বোঝা যায় না সোনা কিনা, কয়েকবার ঠকেছে। আরও একটা বাক্স আছে সোনার দোকানের, একটা হার আর দুল পেল। সোনা বলে মনে করে ধনাই থলেতে নিল। পায়ের ওপর দিয়ে একটা ইঁদুর দৌড়ে গেল। ধনাই খুব ভয় পেয়ে টর্চ টিপে দেখলো ভিতরের দরজার নিচে ইঁদুর ফুটো করছে। সেও কাল যাবে, ফুটো দিয়ে নয়, চিচিং ভাগ করে। আজ ভয় ভয় লাগছে, গা ছমছম করছে। ধনাই বুঝতে পারলো না ভূত আছে না নেই। ভাবলো যদি থেকেও থাকে শান্ত ভূত, ভীতু ভূত, ক্ষতি করবে না। তাবিজেই কাজ হয়েছে মনে হয়। ধনাই দরজাটা ভিজিয়ে গ্রিলের পাল্লা দড়ি দিয়ে বেঁধে আম গাছের ডাল নিচে ধরে নামলো। নামা মাত্রই চাপা কান্নার আওয়াজ। মহিলার কান্না। কান্নাকাটি ঠিক আছে, কিছু করার ক্ষমতা নেই, তাই কাঁদছে, কাঁদুক। বাদুড়ের আওয়াজ করে উড়ে যাবার শব্দ, আরও কোনো পাখির কর্কশ ডাক আর ডানা ঝাপটানোর রোমাঞ্চকর শব্দ। ধনাই মনে মনে বলল, ধনাই এসবে ডরায় না রে, আমিও তোদের মতো রাত চড়া। দিনে সব কেমন ঝাপসা দেখি, আর রাত যত বাড়ে সব স্পষ্ট দেখায়। জানলা দরজা ভিতরে ছিটকিনি, খিল, হুড়কো সব দেখতে পাই। সাপ, বিছে, খটাস সব আমাকে ভয় পায়। এখন দেখছি ভূতনিও আমাকে দেখে কাঁদে। ধনাই দুপুরে লক্ষ্মীনারায়ণ জুয়েলার্সে গেল। এই সময় প্রায় ফাঁকা থাকে দোকান। দিলীপ দেবনাথ তার কাছ থেকে চোরাই সোনা হাফ দামে কেনে। যা ভেবেছে তাই, হার আর দুল সোনার, বাকি সব গিলটি। দিলীপ ধনাইকে 10,000 টাকা দিতে গেল। ধনাই বলল, এত কমে হবে নি, কম করে 1.5 ভরি আছে, হাফ দাম দিতে হবে। দিলীপ হেসে বলল, বাহ, তোর তো অনেক উন্নতি হয়েছে রে ধনাই, দেখেই বলে দিলি 1.5 ভরি। তা ঠিকই ধরেছিস, কিন্তু জেনে রাখ, চুরি করা যেমন অপরাধ, চুরির জিনিস কেনাও তেমন অপরাধ। তুই ধরা পড়ে আমার নাম বলে দিলি, পুলিশ আমাকে ছাড়বে? পুলিশকেও তো তোর হাতে রাখতে হয়, বুঝলি? তাই বলে এত কম সিকিভাগও নয়। আরও 10,000 দিয়ে দিলীপ বলল, এটা ধর, বাজার মন্দা যাচ্ছে, এর পরের বার পুষিয়ে দেবো। ধনাই খুশি হলো না, ঠিক করলো এবার ঝাড়গ্রামে গিয়ে অন্য একজনকে দেবে। ধনাই 4টে মোটা মোমবাতি, দেশলাই আর একটা তালা কিনলো, ব্যালকনির গ্রিলে দেবে। ঘরে গিয়ে লুকিয়ে টাকা রাখলো। তারপর মদের দোকানে গেল। মদ খেলে হুঁশ থাকে না, টাকা কি হয় বুঝতে পারে না, কেউ নিয়ে নেয় না, রাস্তায় পড়ে যায়, সে খেয়াল রাখতে পারে না। মদ খেয়ে ঘরে এসে বকতে লাগলো, ভূতের কান্না না ভূতনির কান্না, কেন কাঁদে ভূত, না না ভূতনি। বকতে বকতে ঘুমিয়ে পড়ল। তার বউ নিজের মতো থাকে, নিজে খেটে যা রোজগার করে তাতে সংসার চলে যায়। ধনাইয়ের ওপর সে নির্ভর করে না, চুরির পয়সা সে নেবে না। বিকেল থেকে আকাশ মেঘলা, সন্ধ্যার পর অল্প অল্প বৃষ্টি। ধনাইয়ের কাছে এগুলো কোনো সমস্যা নয়। আবার রাত 12টার পর ব্যালকনিতে যেন একটু আলো, একটা বউ যেন দাঁড়িয়ে আছে। ধনাই ভাবলো, মদের ঘোর কি এখনো কাটেনি?
চোখ কষলে আবার তাকালো, এবার কিছু দেখতে পেল না। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। একইভাবে দোতলায় ব্যালকনি দিয়ে ভেতরে গেল। আজ আর একটা বা দুটো ঘরের দেখলো দখল নিতে হবে। কোনো তাড়া নেই। সাহস করে আজ মোমবাতি জ্বালো, বিড়ি ধরালো, হাওয়া এসে মোমের আলো নিভিয়ে দিল, আর একই সঙ্গে পাশের ঘরে চাপা কান্নার আওয়াজ। বিড়ি শেষ করে আবার মোমবাতি জ্বাললো, শিক ঢুকিয়ে চাপ দিয়ে দরজার হ্যাজবোল্ট খুলল। এটা একটা হল ঘর। ডাইনিং টেবিল, চেয়ার, ফ্রিজ, সোফা কাম বেড, বড় টিভি। এ ঘরে চুরি করার কিচ্ছু নেই। হ্যাজবোল্ট খুলে পাশের ঘরে ঢুকতে যাবে এমন সময় পিছনে আবার কান্নার আওয়াজ, মহিলার কান্না। ধনাই টর্চ জেলে পিছন ফিরে দেখল কিছু নেই। একটা মোমবাতি জেলে ডাইনিং টেবিলে বসলো। ধনাই আবার পাশের ঘরে গেল। একটা খুব সুন্দর করে সাজানো বেডরুম। এ ঘরে একটা সুন্দর আলমারি। ধনাই ভাবলো এখানে নিশ্চয়ই নগদ টাকা আর সোনা পাবে। আবার ভাবলো খুনি বা পুলিশকে ওগুলো নিতে বাকি রেখেছে। এমন সময় বাঁচাও বাঁচাও বলে কেউ যেন ডাকলো। মোমবাতি নেভা, সুতোয় বিন্দু আগুন। ধনাই বেডরুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে আর একটা মোমবাতি জ্বালো। তারপর আলমারির পাল্লা চাপ দিয়ে খুলল। আলমারিতে সব দামি দামি শাড়ি, ব্লাউজ, লকারে চওড়া একটা হার, 5টা আংটি, দুল, বালা, 2 জোড়া পেলো থলে ভরল। ডাইনিং থেকে যেন ধস্তাধস্তির ভারী শব্দ এলো। ধনাই ভাবলো তবে খুনটা কি ডাইনিংয়ে হয়েছে? আবার আওয়াজ এলো, আহ! নিশার প্রভাব যত কমতে লাগলো, ধনাইয়ের মনে ভয় তত চেপে বসতে লাগলো। গায়ে ঠান্ডা শ্বাস। পাশ দিয়ে কেউ যেন আসছে যাচ্ছে। ধনাই আজকের মতো চলে যাবে, কিন্তু জোরে বৃষ্টি নামলো। ধনাই ডাইনিংয়ের সোফায় বসলো। সোজা উল্টো দিকের দেওয়ালে বড় ফ্রিজ। ফ্রিজের তলা থেকে বেয়ে আসছে গাঢ় রঙের কিছু। ধনাই কাছে গিয়ে দেখলো রক্ত। ধনাই এবার ভীষণ ভয় পেল। তাবিজ কপালে ঠেকিয়ে বলল, রক্ষা করিস বাবা, এবার পালাতে হবে। কিসের রক্ত? হয়তো ভূতটাকে কিছু দেখাতে চায়। ধনাই ফ্রিজ সামনের দিকে টেনে আনলো। দেখলো এক গোছা মাথার চুল আর একটা তামার বালা। ধনাইয়ের মাথায় কিছু ঢুকলো না। এগুলো কি আগে ছিল না? এগুলো কি পুলিশ দেখেনি? চা দোকানে একদিন টিভিতে সিআইডি দেখছিল, সেখানে দেখেছিল নিহতের হাতের খুনির মাথার চুল থেকে খুনি ধরা পড়েছিল। চুল কোঁকড়ানো, 2-3 ইঞ্চি লম্বা। ছেলের চুল হতে পারে, কিন্তু বালাটা চেনা লাগছে। পান পাতার নকশা। টিপু এরকম বালা পড়ে। তবে কি টিপুর দল ডাকাতি করতে এসে খুন করেছে? ধনাই বেরিয়ে আসতেই বমাল ধরা পড়ে গেল পুলিশের হাতে। থানায় এনে পুলিশ জানতে চাইলে, বল খুন কে করেছে? তুই জানিস না বললে বুঝতে হবে খুনগুলো তুই করেছিস। তোকে কেউ বাঁচাতে পারবে না, ফাঁসি অবধারিত। ধনাই জানে টিপুর লোক থানায় আছে। কথা বাইরে লিক হলে টিপু তাকে জেলের মধ্যেও সাবার করে দেবে। একমাত্র মেজবাবুকে বিশ্বাস করা যায়, লোকটা ভালো। মেজবাবু এখন থানায় নেই। মার খেয়েও ধনাই মুখ বুজে অপেক্ষা করতে লাগলো। মেজবাবু আসতেই শুধু তাকে সব বলল ধনাই। মেজবাবু তদন্তকারী অফিসারকে নিয়ে বড়াল বাড়িতে এলেন। চুল ও বালা পেলেন এবং নিয়ম মেনে সংগ্রহ করলেন। টিপুর অনেক নমুনা পুলিশ রেকর্ডে ছিল। ফরেন্সিক পরীক্ষায় মিলে গেল চুল টিপুর, বালাও টিপুর, কিন্তু টিপুর নাগাল পাওয়া মুশকিল। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়খণ্ড, ওড়িশা জুড়ে তার বিচরণ ক্ষেত্র। আগে সব ডেরা তল্লাশি করেও টিপুর সন্ধান পাওয়া গেল না। মেজবাবু আবার ধনাইয়ের শরণাপন্ন হলেন। ধনাই বলল, চাকুলিয়া নয়াবাজার এলাকায় সাইনি নামে টিপুর এক রক্ষিতা আছে, ওখানে দেখতে পারেন। বাড়ি চেনাতে পারবো না, আমাদের দেখায়নি কোনো দিন। পুলিশ ওত পেতে ধরল টিপুকে। লাগাতার জেরায় এবং 3rd ডিগ্রি সহ্য করতে না পেরে স্বীকার করলো সেও তার দল খুন করেছে। ডাকাতি করতে এসেছিল, সরস তাকে চিনে ফেলে, তাই সে রিস্ক নেয়নি।
পরপর 3টে খুন হয়ে যাওয়ায় আর ডাকাতি করা হয়নি। কিন্তু ফরেন্সিক রিপোর্ট বলছে 3টে খুন একজনই করেছে এবং বাড়িতে একজনই ঢুকেছিল। পলিগ্রাফ টেস্ট, তারপর নার্কো অ্যানালাইসিস টেস্ট করে অভাবনীয় সত্য উদ্ঘাটিত হয়। খুনের মাথা সরোজের বন্ধু ও দলীয় সহকর্মী তমাল গিরি। তমাল সুপারি দিয়েছিল টিপুকে। টিপু ডাকাতির পাশাপাশি কন্ট্যাক্ট কিলারের কাজ করে। তমালের রাজনৈতিক উচ্চাশা আটকে যাচ্ছিল সরোজের জন্য। এবার হাওয়া উল্টো দিকে বইছে। এলাকার মানুষ বিষ্ণুর দলকে আর চাইছে না। জেলা পরিষদে সরোজের মনোনয়ন পাওয়া নিশ্চিত ছিল। এবার জয়ের সম্ভাবনা প্রবল। সরোজ নিহত, মনোনয়ন পেল তমাল। তমাল জিতেও গিয়েছিল সেইবার, কিন্তু জেলা পরিষদ ভবন থেকে তার ঠাঁই হলো গড়াদের আধো অন্ধকার কুঠুরিতে। লিখেছেন অলোক চক্রবর্তী, চিল্কিগড়ে 3 খুন। আজকে আমরা একটা সত্যি ঘটনা এবং তারপর একটা গল্প শুনলাম। কেমন লাগলো অবশ্যই লাইক দিলে খুশি হব। লাইক দিয়ে জানাবেন যে ভালো লেগেছে কিনা। আর আমার চ্যানেলে রহস্য গল্প, ভৌতিক ঘটনা, সত্যি ঘটনা, দৈবিক গল্প, দৈবিক ঘটনা সব কিছুই থাকে। সুতরাং যারা মনে করছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব কি করব না, তারা চিন্তাভাবনা না করে সাবস্ক্রাইব করেই দিতে পারেন। আর অল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে সকল নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই চলে যাবে। আমাদের ফ্যামিলির সংখ্যা বাড়বে, বড় হবে। আর প্রত্যেকবারের মতো সবাইকে একটাই রিকোয়েস্ট, আপনাদের জীবনে বা পরিচিত কারোর জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে, কোনো দৈবিক ঘটনা, অলৌকিক ঘটনা, তাহলে আমাকে লিখে পাঠাতে পারেন। মেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন। আমাদের ফ্যামিলির বাকি সকল সদস্যরাও তাহলে শুনতে পারবেন সেই সব ঘটনা বা গল্পগুলো। আজ এই পর্যন্ত বলে আমি সুদেষ্ণা শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি।